এই বয়সে এসে মনে হচ্ছে আমার জীবনের সমস্ত সুখ তোর কাছে জমা আছে রে কাকুলি। তুমি শুধু আমায় মন খুলে ভালোবেসে যাও বড়বাবু। আমি তোমার বাকি জীবনটা সুখে আদরে ভরিয়ে দেব। সত্যি? সত্যি সত্যি সত্যি। তাহলে কাছে আয়। কাছে তো এসেই গেছি, তুমি এসো। আরো কাছে। ছি 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 ছি। কি হলো, ছিছি করছো যে? বাবা এসব কি শুরু করেছে? কি শুরু করেছে? অজাচার অজাচার। ছি। ও তাই বুঝি? বাবা এগুলো কি করে পারে? কাকুলি একটা কাজের মেয়ে। তোমার হিংসে হচ্ছে বুঝি? মানেটা কি তুমি সেটা বুঝতে পারছো না? আমি বুঝিয়ে দিচ্ছি। এতদিন কাকুলি ছিল শুধু তোমার, কিন্তু এখনো তোমার বাবার কাছে আম খুঁজে পেয়েছে, আর তুমি আঁটি হয়ে গড়াগড়ি খাচ্ছ। হিংসে তো হবেই, তাই না? কি কি বলতে চাইছো কি তুমি? আমি বলতে চাইছি যে এতদিন এই অজাচারটা তুমি আমাদের বিছানায় চালিয়ে এসেছো। তুমি কি ভাবছো আমি কিছু টের পাইনি? শুধু হাতে নাতে ধরতে পারিনি, এই যা। হাতে নাতে ধরতে পারোনি যখন, তখন মিথ্যে বদনাম দিচ্ছ কেন? হ্যাঁ, একদম না। কাকলিকে হারানোর রাগ তুমি আমার উপর দেখাবে না, আমি সব বুঝতে পারি। নিজে এতদিন নোংরামো করে এসে এখন বাবার অজাচার বিচার করতে এসেছে। ওই তোমাদের কি বাংলায় একটা কি কথা আছে না, কি চালুনি করে সূচের সামথিং। বাড়াবাড়ি করছো, বাড়াবাড়ি করছো কিন্তু তুমি জুহি। বাড়াবাড়িটা আমি করছি না, বাড়াবাড়িটা এতদিন তুমি করে এসেছো। যা হয়েছে বেশ হয়েছে। যাও যাও, জ্বলে মরো আর ভাবো যে একটা কাজের মেয়ে কিভাবে তোমায় লাথি মেরেছে। কাকুলির ব্যবস্থা তো আমি করবই। ওই মেয়ে ছেলেকে আমি দুনিয়া থেকে আউট করে ছাড়বো, তারপর আমি তোমাকে দেখে নিচ্ছি। আরে যাও যাও, তোমার কতটা কি ক্ষমতা সেটা আমার খুব ভালো করে জানা আছে। চালিয়ে যান বাবা, চালিয়ে যান। আপনি মস্তি করুন, আর আপনার ছেলে হিংসেই জ্বলুক আর লুচির মতো ফুলুক। তবে ওই কাকুলিকে আমি ছাড়বো না, ও আমার অনেক ক্ষতি করেছে। বিশু, এই তো ছোট বাবু। তুই এখানে? আর তোকে আমি সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। সব জায়গায় খুঁজে কি হবে ছোট বাবু? গাড়ি যখন রাস্তায়, ড্রাইভার তখন রাস্তায়, গাড়ি যখন গ্যারেজে, ড্রাইভার তখন গ্যারেজে। ও, যদিও আপনাদের বড় সড়ো ব্যাপার, একটা জায়গায় দুটো গাড়ি, কখন কোনটা কোথায় থাকে সে তো বলা যায় না, কিন্তু ড্রাইভার আমি একটাই। ওসব চমকি চমকি ডায়লগ বাজি বন্ধ কর, একটা উত্তর দে তো। বলুন ছোট বাবু। কাকুলি তোর বউ হয় তো নাকি? হ্যাঁ, ওই আর কি, বইয়ের মতো। মানে? ও কিছু না, আবার একটু চুমকি চুমকি ডায়লগ দিলাম। বউ হয়, বলুন। বউকে শাসন করার অধিকার তোর আছে কি না? না ছোট বাবু, আজকাল তো সব বাড়িতে বউরাই বদ্দের শাসন করে।
আমার বাড়িতেও তাই, আমার বউ আমাকে শাসন করে। ওই জন্য এই অবস্থা। কি হয়েছে ছোটবাবু? কাকুলি আজকাল বড্ড বার বেড়েছে, আজকাল ও বেডরুম অব্দি পৌঁছে গেছে। সেটা তো অনেক আগেই পৌঁছে গেছে। মানে কি বলছিসটা কি? না মানে বলছি, ও তো শুরু থেকেই সব কটা ঘর ঝাড়পোছ করে, বেডরুমেও করে। আমি কি বলতে চাইছি সেটা কিন্তু তুই খুব ভালো করে বুঝতে পারছিস বিশু। কাকুলি আজকাল বড্ড বাড়াবাড়ি শুরু করেছে, আর আমার বাবাটাও হয়েছে তেমনি। বাবা ওকে খুব লাই দিচ্ছে। শুনে রাখ বিশু, কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নিস। তোকে ড্রাইভারির চাকরিটা কিন্তু আমিই দিয়েছি, আর কাকলিকে কাজের মেয়ের চাকরিটাও আমিই দিয়েছি। কাকলি যদি বেশি বাড়াবাড়ি বন্ধ না করে না, তোদের দুজনের চাকরি নট করতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। কিরে, বুঝেছিস? বুঝেছি ছোটবাবু। আজকে রাতে বাড়ি ফিরে কথাটা তোর বউকে ভালো করে বুঝিয়ে দিস, তাতে তোদের দুজনেরই ভালো হবে। ওই দেখ, হা করে কি দেখছিস বলতো? আমার কি নতুন করে দুটো কান গজিয়েছে নাকি? কান না, লেজ গজিয়েছে। আর সেই লেজ পেঁচিয়ে তুই এক ডাল থেকে অন্য ডালে বেশ দোল খেয়ে বেড়াচ্ছিস। মানে এই যা বলার খুলে বল। হ্যাঁ, এইসব জড়ানো পেঁচানো কথা সহজে আমার মাথায় ঢোকে না। এরকম জড়ানো পেঁচানো কথা শুনেই আমার প্রেমে পড়েছিলিস, তাই না? তারপরে তোর ওই বটটার কি বেশ নাম ছিল? বিমল। ওকে ছেড়ে আমার কাছে এলি। দেখ বিশু, পুরনো গু ঘাটিস না, গন্ধ বেরোয়। নতুন কিছু বলার থাকলে বল, আর না হলে খেয়ে দে ঘুমিয়ে পড়। খালি বিলি আমার দিমাগ খাস না। বেশ কয়েক মাস ধরে দেখছি দামি ক্রিম, দামি পারফিউম এইসব ইউজ করছিস, দামি জামা কাপড়। কি ব্যাপার? আর আলমারিতে যে নতুন নতুন গয়নাগুলো হয়েছে, দামি দামি গয়নাগুলো, সেগুলো দেখিসনি? সেটাই তো জিজ্ঞাসা করছি, কোথা থেকে আসছে এগুলো? আমি না নিজে গাছ লাগাই আর নিজেই আমটা খাই। আটি গোনার অধিকার আমি কিন্তু কাউকে দিইনি। সব জানি, বুঝলি তো, সব জানি। কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কি করে আসছে সব জানি। তা ভালো তো, জানিস তো জানিস, তাহলে জিজ্ঞাসা করে আমার সময় নষ্ট করছিস কেন? ছোটবাবু বলছিল তো নাকি আজকাল বড়বাবুর ঘরে খুব যাতায়াত বেড়েছে। দেখ বিশু, আমি তো ওই বাড়ির সব ঘরেই কাজ করি বল। কোনো ঘরে বেশি কাজ থাকে, কোনো ঘরে কম কাজ থাকে, সেটা ছোটবাবু জানবে কি করে? ছোটবাবু থ্রেট দিচ্ছিল আজকে, বলছিল তুই বেশি বাড়াবাড়ি করলে আমাদের দুজনকেই কাজ থেকে বের করে দেবে। কে কে বলছিল? তোর ছোটবাবু? তোর ছোটবাবুকে গিয়ে বলিস উনি যেন বেশি বাড়াবাড়ি না করে। হ্যাঁ, নাহলে বড়বাবুকে বলে লাথি মেরে ঘর থেকে বের করে দেবো। তখন কিন্তু রাস্তায় ভিক্ষে করেই খেতে হবে। বলে দিস, হ্যাঁ, কালকেই বলে দিস। শোন, তাছাড়া আবার কি? তাছাড়া আমারও পছন্দ না যে তুই ওই বাড়িতে বেশি বেলেনাপানা করে বেড়াস। আমার উপর বেশি বরগিরি ফলাতে আসিস না। হ্যাঁ, বর বানিয়ে রেখেছি, চুপচাপ থেকে যা, নাহলে কিন্তু রাস্তার কুকুরগুলোর থেকেও খারাপ অবস্থা করে ছাড়বো। হ্যাঁ, বেশি বরগিরি ফলাতে এলে। ওট ওট ওট, আরে ওট, বেশি ন্যাকামি করিস না। এমন করছিস যেন কতই না লেগেছে। নে, জলটা খেয়ে নে, খেয়ে সুস্থ হয়ে নে। বড়বাবু আমার জন্য বিরিয়ানি এনেছিল। শোন, বিরিয়ানি এনেছিল বড়বাবু, অনেকটা ছিল বুঝলি। কিছুটা খেয়েছি, কিছুটা আছে, তোর জন্য নিয়ে এসেছি। যদি ইচ্ছে হয় ওটা খেয়ে দে, ঘুমিয়ে পড়িস। জল খাও, জল। হ্যাঁ গো কাকলি, আর পান্তা নেই? যা আছে ওই হাড়িতেই আছে। এটুকু তো আমার পেট ভরে না, সারাদিন যা খাটাখাটনি যায়।
পেট ভরে খেতে হলে আগে পকেট ভরে কামাতে হয়। সেই মুরত যখন নেই তখন হাত পেটা খেয়েই থাকো, আমি কি করব? কি আর করব, যেটুকু আছে সেটুকুই খাই, বাকিটা না জল খেয়ে পেট ভরিয়ে নেব। কি হলো, এত সকাল সকাল ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আমি তোমার সাথে আর ঘর করব না, ঠিক করে নিয়েছি। মানে আমি আর এই সংসার করতে পারছি না। কি আছে বলো তো এই সংসারে? রোজ নুন আনতে পান্তা ফুরোয়, দুবেলা খাওয়া নিয়ে রোজ এই ঝগড়া অশান্তি আমার আর ভালো লাগে না। তার মানে তুমি বলতে চাও তুমি আমায় ছেড়ে চলে যাবে? হ্যাঁ গো, আমি তোমাকে ছেড়ে চলে যাব। তোমার মতো নিকম্মা পুরুষ মানুষের না বউকে পোষা উচিত নয়। আচ্ছা, নিজের পেটের ভাতই জোগাড় হয় না, সে বউকে কি খাওয়াবে? কোথায় যাবে তুমি? কোথায় যাব শুনতেই হবে। হ্যাঁ বলো। বলি তাহলে শোনো, কয়েক মাস ধরে আমি একজনের সাথে প্রেম করছি। ওর নাম বিশু, ড্রাইভারি করে। আপাতত ওর কাছে গিয়ে উঠবো, 1 সপ্তাহ পর আমরা বিয়ে করে নেব। এই 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 দাঁড়া, এই এই হতছাড়ি, তুই তোর পীড়িতের গল্প আমাকে রসে রসে শোনাচ্ছিস? হ্যাঁ লাগছে লাগছে, কেন লাগছে বলছি? লাগছে, কি হচ্ছে? আর বলছি, কি হচ্ছে নাকি? দুটো পয়সা তো কামানোর মুরদ নেই, মুরদহীন বেটা ছেলে একটা। আমার গায়ে হাত তুলে পুরুষত্ব দেখাচ্ছিস? আর বলছি, ক্ষমতা থাকলে না আগে নিজের পেটের ভাতটা জোগাড় করে দেখা, তারপর বউকে নিয়ে থাকার স্বপ্ন দেখিস। হ্যাঁ, তাই চল রে। ওই হাঁ করে এরকম করে কি দেখছিস? কাজে যাবি না? চ। ওই দেখ মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে। আরে এখানে দাঁড়িয়ে থাকলে কি কাজ পাবি? চাপাটালি মোড়ের ওখানে নতুন স্কুল ঘর তৈরি হচ্ছে, সব ওই বাস স্ট্যান্ড থেকে শ্রমিক নিয়ে নেবে। তারপর আমরা কি করবো? সারাদিন বসে থাকতে হবে। তাড়াতাড়ি চ, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, চ। কাকলিকে দেখলাম অনেকদিন পর, জানিস? ওর ওই ড্রাইভার বরের সঙ্গে গাড়িতে চলে গেল। ওই বিশু ড্রাইভার, শুনলাম নাকি ওকে তো একদম নাকে দড়ি বেঁধে একবারে নাকানি চুবানি খাওয়াচ্ছে। এখন আবার কোন প্রমোটারের ছেলেকে জুটিয়েছে। তুই কি করে জানলি? লোকের মুখে শুনলাম। এসব কথা কি আর চাপা থাকে? সত্যি বিমল, একটা জিনিসকে বিয়ে করেছিলি তুই, পুরো টারজান মহিলা। একবারে এ গাছ থেকে ও গাছে লাভ দিয়ে দিয়ে চলে যাচ্ছে। সে টারজান হোক আর বেতাল হোক, আমি ওই মেয়ে ছেলের মুখোমুখি একদিন হবই। আমার মুখের ওপর থুতু মেরে চলে গেছিল, অনেক হিসেব নিকেশ বাকি আছে। সেটা দেখা যাবে। তুই চল এখন, চ চ চ, দাঁড়িয়ে থাকিস না, চ। তুই আজকে দেরি করে ফেলেছিস, তাই আমারও সাইটে পৌঁছতে একটু দেরি হয়ে গেছে। তুমি তার জন্য আমার উপর রাগ করেছো বুঝি? আহা হা হা, আমার সোনা রে, তার জন্য আমার উপর রাগ করেছো বুঝি? না রে না, তোর উপর আমি রাগ করতে পারি? আমি কিন্তু তোমাকে সারাদিন খুব মিস করেছি। মিস করেছিস সত্যি? মিস করলে হবে? আমাকে তো কাজ করতে হবে নাকি? আমি রোজ সকালে সাইটে যাই, দুপুরবেলা ফিরে আসি, ফিরে এসে তারপর বরফকে পাঠিয়ে দিই। তুমি তো তোমার ছেলেকে সকালেই পাঠিয়ে দিতে পারো, বলো? তাহলে তো আমি তোমাকে সকাল থেকে বিকেল অবধি একটু কাছে পাই। তা বললে কি করে হবে? ব্যাপারটা বোঝ, আমাদের এত বড় প্রমোটিং বিজনেস অরূপ একা সামলাতে পারবে না, ওর সেই অভিজ্ঞতাই তৈরি হয়নি। তোমার ছেলে সারাদিন ঘরে বসে বসে যা করে সে না হয় না থাক। কি হয়েছে বল? বললাম তো ছাড়ো, থাক ছাড়ো। আমি বলছি বল। তুমি কালকে সাইট থেকে এসে যখন আমাকে দুপুরবেলা আদর করছিলে না, ছোট বাবু মানে তোমার ছেলে বোধহয় তখনও কালকে সাইটে যায়নি। মনে হচ্ছে কিছু একটা দেখে ফেলেছিল বা কিছু একটা সন্দেহ করেছে। তুমি জানো উনি বিশুকে গিয়ে থ্রেট দিয়েছে যে আমাকে আর বিশুকে নাকি বাড়ি থেকে ছাড়িয়ে দেবে, কাজ থেকেই ছাড়িয়ে দেবে। অরূপ এসব কথা বলেছে? আমি বুঝতে পেরেছি, তোর আর আমার মেলামেশাটা এই বাড়িতে কারোরই পছন্দ না। তাহলে তুমি কি করবে? তুমি কি আমাকে তাড়িয়ে দেবে নাকি? দূর পাগলি, তোকে তাড়িয়ে দিলে আমি থাকবো কি করে? বহুদিন পর আমি আবার কাউকে ভালোবেসে ফেলেছি, আর সেটা হলি তুই। বিশ্বাস কর,
আমার বউ মারা যাওয়ার পর আমি কোনো মহিলার শরীর ছুঁয়ে দেখিনি, কিন্তু তুই আমার ধ্যান ভাঙিয়েছিস। তোর একটা ব্যবস্থা আমি অবশ্যই করব। কি ব্যবস্থা করবে? ডাকবাংলোর মোড়ে ওই আরাধনা অ্যাপার্টমেন্টে আমার অনেকগুলো ফ্ল্যাট আছে, বিক্রি হয়নি, তার একটাতে তুই চলে যেতে পারবি? সত্যি বলছো? তুমি আমাকে ফ্ল্যাট গিফট করবে? অবশ্যই দেব, কিন্তু একটা কথা, ফ্ল্যাটটা কিন্তু তোর একার, ওখানে কিন্তু বিশুকে নিয়ে ওঠা চলবে না। আরে ছাড়ো তো, বিশু তো শিশু, ওকে আমি ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবো না? তাই বুঝি? কিন্তু আমি তো প্রায় রোজই যাব তোর ফ্ল্যাটে। তুমি তো যাবেই, তুমি না গেলে আমি একা একা কি করবো ওখানে? আচ্ছা, আমি তোকে 3 দিনের মধ্যে ওই ফ্ল্যাটে ওঠার ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু আমি ফ্ল্যাটে গেলে তুই আমায় গলা ধাক্কা দিয়ে বের করে দিবি না তো? ধ্যাৎ, কি যে বলো না সত্যি। তাহলে কি করবি? আদর করবো। কিভাবে? এইভাবে। হ্যালো, বারাসাত থানা। কেসটা কি? স্যার, আরাধনা অ্যাপার্টমেন্টের 201 নম্বর ফ্ল্যাটের দরজা গত 2 দিন ধরে বন্ধ আছে। ইনফ্যাক্ট ফ্ল্যাটের ভেতর থেকে পচা গন্ধ বেরোচ্ছে। ফ্ল্যাটের ভেতর লোক ঢুকে আছে? না স্যার, সবাই আন্দাজ করছে ফ্ল্যাটের ভেতরে লাশ থাকতে পারে, তাই পুলিশ আসার আগে কেউ কিন্তু ফ্ল্যাটে ঢোকেনি। আর মজার কথা, ফ্ল্যাটের দরজা কিন্তু বন্ধ নেই, ভেজানো আছে। বাহ, এটা গুড সাইন। মানুষজন আজকাল টিভিতে ক্রাইম ডায়েরি দেখে অনেক কনসাস হয়েছে। হ্যাঁ স্যার। চলো, লাস্টটা আরো পছন্দ ধরার আগে দেখা যাক। শরবতের গ্লাস ভেঙে পড়ে আছে, ড্রয়ারের চাবি ঝুলছে, গয়নার বাক্সতে গয়নাও পড়ে আছে। ভিকটিমকে ভারী কিছু বস্তু দিয়ে মাথায় আঘাত করে মারা হয়েছে। হ্যাঁ স্যার, আর সেটা একবার নয়, বেশ কয়েকবার। কোনো মার্ডার ওয়েপন পাওয়া গেছে? না স্যার, অনেক খোঁজাখুঁজি করেও কোথাও পাইনি। ইনফ্যাক্ট এখনো খোঁজ চলছে। দেখে তো বোঝা যাচ্ছে না যে মারার আগে কোনো জবরদস্তি বা মলেস্টেশন কিছু হয়েছে কিনা। আসলে যতক্ষণ না আমাদের ফরেন্সিক রিপোর্ট আসবে ততক্ষণ আমরা শিওর না হয়ে কিছু বলতে পারবো না। আচ্ছা, ভিকটিমের কোনো নাম পরিচয় পাওয়া গেছে? না স্যার, তবে ফ্ল্যাট ওনারের নাম হিসেবে রমেশ রায়ের নাম পাওয়া গেছে। রমেশ রায়? নামটা খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ স্যার, রায় কনস্ট্রাকশনের মালিক, খুব বড় মাপের প্রমোটার। এই বিল্ডিংটা ওনারই বানানো। তার সাথে ভিকটিমের সম্পর্ক? সেটা এখনো জানা যায়নি। মেবি বাগানবাড়ি কেস। স্যার, বিল্ডিংয়ে কোনো সিসি ক্যামেরা নেই, কিন্তু বিল্ডিংয়ের বাইরে রাস্তায় সিসি ক্যামেরা পাওয়া গেছে। সেই ফুটেজগুলো এনে রাখো আর ভিকটিমের ব্যাকগ্রাউন্ড চেক করো। সেক্ষেত্রে রমেশ রায়ের সাথে কথা বলতে হবে। নিশ্চয়ই। দুপুরের মধ্যে তুমি এখানকার কাজ মিটিয়ে লাস্টটা মর্গে পাঠানোর ব্যবস্থা করো। শুধু রমেশ রায় নয়, ওর সাথে ওরিয়েন্টেড যতজন আছে সবার সঙ্গে কথা বলতে হবে, কারণ এটা আমার ধারণা এটা প্ল্যান্ড মার্ডার কেস। ওকে স্যার। যাই। আপনারা? ডাকবাংলোর কাছে আরাধনা অ্যাপার্টমেন্টের 201 নম্বর ফ্ল্যাটে একটা লাশ পাওয়া গেছে, তার তদন্তের জন্য আমরা এসেছি। কোনো ফ্ল্যাটে কারো একটা লাশ পাওয়া গেছে, তার জন্য আমাদের বাড়িতে এসে তদন্তের কারণ ফ্ল্যাট ওনারের নাম হিসেবে রমেশ রায়ের নাম পাওয়া গেছে। দেখুন, এই বাড়িটা রায় কনস্ট্রাকশনের, এই রাজ্যের বহু ফ্ল্যাটের নির্মাতা রায় কনস্ট্রাকশনের। তার মানে তো এটা নয় যে যে কোনো ফ্ল্যাটে খুন, ডাকাতি, চুরি এসব হবে আর আপনারা তদন্তের জন্য এখানে আসবেন। ম্যাডাম, আপনি মনে হয় ভুল শুনেছেন। আমরা ফ্ল্যাট নির্মাতার সঙ্গে কথা বলতে আসিনি, ফ্ল্যাট ওনারের সাথে কথা বলতে এসেছি। কি হয়েছে বৌমা? দেখুন না বাবা, কোন ফ্ল্যাটে কে একটা মারা গেছে তার জন্য ওনারা এই বাড়িতে তদন্তের জন্য এসেছেন। ওনাদের আসতে দাও। আসুন, আপনারা আসুন। বৌমা, তুমি ভেতরে যাও, ওনাদের জন্য চা জল খাবারের ব্যবস্থা করো। না না, তার দরকার নেই। আমরা একটা কথা বলতে এসেছি, কথা হয়ে গেলে চলে যাব। আচ্ছা বলুন, আপনারা বসুন না, তুমি ভেতরে যাও। আরাধনা
আরাধনা অ্যাপার্টমেন্টের 201 নম্বর ফ্ল্যাটে একটা লাশ পাওয়া গেছে, সম্ভবত 2-3 দিনের পচা লাশ। আরাধনা অ্যাপার্টমেন্ট ওই ডাক বাংলোর মোড়ের কাছে? হ্যাঁ, ওটা তো আমার তৈরি ফ্ল্যাট। বাই দ্য ওয়ে, কত নম্বর বললেন? 201। ও, 201। জাস্ট আ মিনিট। হ্যাঁ, ওই ফ্ল্যাটের ওনার তো কাকলি মণ্ডল। কাকলি মারা গেছে? কিন্তু ওনার হিসেবে তো আপনার নাম রেজিস্টার্ড আছে। হ্যাঁ, সেটা তো খুব স্বাভাবিক। কাকলি আমাদের বাড়ির মেট ছিল, খুবই গরিব। ও আমার কাছে অনুরোধ করেছিল ওকে একটা ফ্ল্যাট দেওয়ার জন্য, কিন্তু ও একবারে টাকা পয়সা দিতে পারবে না। আমাদের পরিচিত মানুষ, তাই আমি ওকে একটা ফ্ল্যাট দিয়ে দিয়েছি। শর্ত ছিল ও যখন সব টাকা পয়সা শোধ করবে তখন ওর নামে রেজিস্ট্রি করে দেবো। বাড়িতে 2 দিন ধরে শুনছিলাম কাকলি আসছে না। এটা তো আপনারা খুব দুঃখের খবর শোনালেন অফিসার। আপনাদের বাড়ির মেট ছিল কাকলি, অথচ ও যে কাজে আসছে না তার জন্য আপনারা খোঁজ নেননি? দেখুন, এটা তো আমার বিষয় না, আমার বৌমা ব্যাপারটা জানতে পারে। 1 মিনিট। বৌমা, বৌমা। হ্যাঁ বলুন বাবা। বৌমা, ওনারা বলছেন যে কাকলি নাকি মারা গেছে। সে কি, আমাদের কাকলি? হ্যাঁ, সেই জন্যই তো 2 দিন ধরে আসছে না। ও, ওনারা বললেন এসেই যে কোনো ফ্ল্যাটে কেউ একটা মারা গেছে, কিন্তু সেটা যে আমাদের কাকলি সেটা তো ওনারা বলেননি। ইনফ্যাক্ট ভিকটিমের নাম যে কাকলি সেটা আমরা জানতাম না, রমেশবাবুর কাছে এসেই শুনলাম। কাকলি খুব কর্মঠ মেয়ে ছিল, খুব মন দিয়ে কাজকর্ম করত। ইনফ্যাক্ট আমারও চোখে পড়েছিল। যতটুকু বুঝলাম আপনি রমেশবাবুর ছেলের বউ। আপনার নাম? আমার নাম জুহি রায়। জুই না জুহি? জুহি। আমি গুজরাটি ফ্যামিলির মেয়ে। আপনার কথা শুনে বোঝা যায় না যে আপনি বাঙালি নন। আসলে আমার স্কুল কলেজ সবই এখানে, কিন্তু আমি সব কাস্টের কালচার রিচুয়ালকে রেসপেক্ট করি। আচ্ছা জুই ম্যাডাম, এই যে কাকলি 2 দিন ধরে কাজে আসছে না, আপনি খোঁজ নেননি? হ্যাঁ নিয়েছি তো, আমি অনেকবার ফোন করেছি কিন্তু ফোনটা বন্ধ বলছিল। ওর বর আগে তো আমাদের বাড়িরই ড্রাইভার ছিল, মাসখানেক হলো চাকরি ছেড়ে দিয়েছে। ও থাকলে না হয় ওর কাছ থেকে কাকুলির খোঁজ নিতে পারতাম। বর? কি নাম বরের? বিশু দাস। বিশু দাস? বিশু দাস কিন্তু কাকলির আসল বর নয়। কাকলি ওর বরকে ছেড়ে বিশুর সঙ্গে পালিয়ে এসেছিল। হয়তো মন্দিরে বিয়েও করেছিল, কিন্তু অফিসিয়ালি কোনো ম্যারেজ হয়নি। থ্যাংক ইউ জুহি দেবী, আপনি বেশ বড় ইনফরমেশন দিলেন আমাদের। এটা আমাদের তদন্তকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। কাকলির আসল বরের নাম জানেন? না, সেটা আমি জানি না। কমল বিমল এরকম কিছু একটা হবে, কোনো একবার মুখ ফসকে বলে ফেলেছিল, আমার ঠিক মনে নেই। তার ঠিকানা জানেন? না, আমি জানি না, ঠিকানা কোথা থেকে জানবো। ওকে, বিশুর ঠিকানাটা জানা আছে? সঠিকভাবে বলতে পারবো না, তবে ওই হেলা বটতলার ওই দিকটাই বোধহয় ভাড়া থাকে। বেশ, আমরা খুঁজে নেব। তবে রমেশবাবু, আপনার ছেলের সাথে একবার কথা বলতে পারলে ভালো হতো। অরূপ বোধহয় বাড়িতে নেই, ও সাইটে চলে গেছে। না না বাবা, ও এখনো বেরোয়নি, খেয়ে ঘুমোচ্ছে। বললো ওই 3:30 নাগাদ বেরোবে। ও, তাহলে আমি জানি না। আমি তো সকাল 9টার সময় বেরিয়ে যাই, তারপর দুপুর 1:30টায় আসি। ও যে এখনো যায়নি সেটা তো আমি জানতাম না। বোমা, তুমি এক কাজ করো, ঘুম ভাঙিয়ে অরূপকে ডেকে নিয়ে এসো। আচ্ছা বাবা। একটা কথা বলি রমেশবাবু, কিছু মনে করবেন না। হ্যাঁ বলুন। এই আপনি যেমন আপনার বুদ্ধি দিয়ে এত পরিশ্রম দিয়ে আপনার এই বিজনেসটাকে দাঁড় করিয়েছেন, আপনার ছেলেও কি ঠিক এই বুদ্ধি আর পরিশ্রম দিয়ে আপনার পাশে দাঁড়াতে পারছে? এটা কি আপনাদের তদন্ত সংক্রান্ত প্রশ্ন? না, আপনার কনস্ট্রাকশন বিজনেস না, এমনি কৌতূহল বলতে পারেন। দেখুন, যে কোনো ক্ষেত্রে বাবার তৈরি করা সম্পত্তি সবকিছু ছেলেমেয়েরা সহজেই পেয়ে যায়। আসলে প্রথম তারা তার মূল্য বুঝতেই পারে না, একটু হেলাফেলা করে। তারপর আস্তে আস্তে তারা তার অভিজ্ঞতা দিয়ে সবকিছু যোগ্যতার সঙ্গে হ্যান্ডেল করতে শেখে। আমার ছেলের ক্ষেত্রেও তাই। আপনার কাছ থেকে অনেক বড় বিষয় জানতে পারলাম, ধন্যবাদ। কি ব্যাপার, তুমি এখনো সাইটে যাওনি? জানতাম না তো। আমি রোজই 3:30টার সময় বেরোই, তুমি খোঁজ রাখো না তাই তুমি জানতে পারোনি। অনেক কিছুতে ব্যস্ত থাকো তো তুমি। ঠিক আছে, এখন থেকে আমি 3টের সময় বাড়ি ফিরব। এতক্ষণ তো সাইট ফাঁকা রাখা চলবে না।
ওই সময় লেবাররা খাওয়া দাওয়া করতে যায়, তোমার যদি ইচ্ছে হয় তুমি ওখানে ওই সময় থাকবে, আমি কি বলবো? ও তার মানে তুমি বলতে চাইছো? হ্যাঁ বলতে চাইছি তো। চুপ করো, এখন এসব বলার সময় নয়। আচ্ছা শোনো, ওনারা কিছু কথা জিজ্ঞাসা করবেন, তুমি বুঝে শুনে উত্তর দিও। অরূপবাবু বসুন, আপনার সাথে একা কিছু আলোচনা করতে চাই। একা বলতে? একা বলতে আপনি আর জয়ী দেবী থাকবেন না, অরূপবাবু একা আমাদের সঙ্গে বসে কথা বলবেন। সেটা সম্ভব নয়। এখানে সম্ভব না হলে আমাদের সঙ্গে উনি থানায় যাবেন, কথা হয়ে গেলে আবার ওনাকে বাড়ি পৌঁছে দিয়ে যাবো। কি অরূপবাবু, আপনি রাজি তো? নিশ্চয়ই, আমার কোনো কিছুতে কোনো অসুবিধা নেই। কি রমেশবাবু, আপনি তাহলে বলুন কোনটা করব? প্রশ্ন বুঝে সাবধানে সঠিক উত্তর দেবে, অকারণে বেশি কথা বলবে না। আপনিও। চলুন বাইরে বাগানে হাঁটতে হাঁটতে একটু কথা বলা যাক। হ্যাঁ চলো। আপনার বাবা আপনার সঙ্গে এরকম ব্যবহার করলেন যেন মনে হলো আপনি স্কুলের বাচ্চা। তুমি সবসময় আমার সাথে এমনটা করেন। না না, এটা ঠিক না। আপনি দক্ষতা দিয়ে আপনার কাজটা করেন, আপনাকে এরকম ভাবে আন্ডারস্ট্যান্ড করা ঠিক না। আসলে উনি ভাবেন উনি ছাড়া সবাই বোকা হাদা, অকর্মণ্য। মাঝে মাঝে সেটাই বিরক্তিকর পর্যায়ে চলে যায়। এই যে আপনাদের বাড়িতে যে মেয়েটি কাজ করতো সে দুদিন ধরে আসছে না, এটা নিশ্চয়ই আপনি জানেন না। দুদিন ধরে আসছে না? কে বললো? ও তো প্রায় 1 মাস ধরে আসছে না। আর ও এখন কোনো বাড়িতে কাজ করে না, ও তো এখন আধা মালকিন হয়ে গেছে। আধা মালকিন হয়ে গেছে মানে? আর বলবেন না, বাবা ওকে একটা ফ্ল্যাট গিফট করেছে ডাক বাংলোর কাছে, আরাধনা অ্যাপার্টমেন্ট 201 নম্বর ফ্ল্যাট। আপনার বাবা আমাদের বললো উনি নাকি কিচ্ছু জানেন না কাকলি কোথায় থাকে। ঢপ ঢপ সব ঢপ মেরেছে। আর বাবাই তো ওকে ফ্ল্যাটে রোজ নিয়ে যেত, আর এখন তো মাঝে মাঝে নিজেও প্রায় রোজ যায়। কেন? সেটা আমি ছেলে হয়ে নিজে কি করে বলি, সেটা আপনারাই নিজেরা বুঝে নিন। বুঝেছি। আপনি কোনোদিন গেছিলেন ওই ফ্ল্যাটে? না না না, মানে আমি তো কোনোদিন ওই ফ্ল্যাটে যাইনি। আমি কিন্তু আপনার প্রতি খুব ইমপ্রেসড হয়েছিলাম। যার বাবা এত মিথ্যে কথা বলে সে কিন্তু সত্যবাদী, একটাও মিথ্যে কথা বলে না। কিন্তু আপনি সেই মিথ্যে বলেই দিলেন, আমার মনটা খুব ভেঙে দিলেন আপনি। না না, আপনি আমাকে ভুল বুঝবেন না ম্যাডাম। আসলে আমি না একবার ওই ফ্ল্যাটে গিয়েছিলাম একটা জিনিস ফেরত চাইতে। কি জিনিস? সেটা বলতে গেলে এখন আমার অনেক কিছু বোকার মতো করে ফেলা ভুলগুলো স্বীকার করতে হবে। নিজের ভুল স্বীকার করতে ভীতু মানুষরা ভয় পায়, কিন্তু আপনি ভীতু নন, যথেষ্ট সাহসী। সেটা আমি রিয়ালাইজ করতে পেরেছি। কি বলেন স্যার? আমারও সেটাই মনে হয়। উনি ওনার বাবার মতন ভীতু আর মিথ্যেবাদী নন, সত্যি বলার সাহস রাখেন। ঠিক আছে, আমি বলছি ম্যাডাম, আমি না ওই পুরুষ মানুষ হলে যা হয়, আমি তো একজন পুরুষ মানুষ, আর পুরুষ মানুষরা মাঝে মাঝে ভুলবশত পা পিছলে ফেলে, আর আমিও পা পিছলে ফেলেছিলাম। আর জানেন স্যার, কাকুলিও না ওর শরীরের জালে আমাকে ফাঁসিয়েছিল, আমাকে কাবু করে আমার থেকে দামি দামি গিফট চাইতো, আমার থেকে সোনা গয়না চাইতো। আমাদের ওপরের ঘরে সচরাচর কেউ যায় না, আমি আর কাকুলি ওখানেই মিট করতাম। একদিন এই তুই এটা কি পড়েছিস? কেন গো ছোটবাবু, তুমি তো দিয়েছো পড়ার জন্যে, পড়বো না তো কি করব? আরে তুই যত খুশি পড় না, তোকে কে বারণ করেছে? কিন্তু আমি তোকে বলেছিলাম না যে আমার বাড়িতে যখন আসবি তখন আমার দেওয়া কোনো গয়না পরে তুই আসবি না। কেন? কেন তুই জানিস না যে এগুলো হচ্ছে সব তোর বৌদির গয়না? আমি লকার থেকে চুপি চুপি বের করে তোকে এনে দিয়েছি। ছাড়ো না, বৌদির তো এই গয়নাগুলোর কথা মনেই নেই। কে বললো তোকে? আমি জানি, তুমি তো আর বৌদির ভালো ভালো গয়নাগুলো এনে আমাকে দাও না যে বৌদির মনে থাকবে। যত সব খারাপ খারাপ গয়নাগুলো এনে আমাকে গুছিয়ে দাও। তুমি না হেব্বি শিয়ানা আছো। বিশ্বাস কর, এইগুলোই হলো তোর বৌদির সব থেকে ভালো ভালো গয়না। মিথ্যে কথা বলো না তো, আমি জানি বৌদির আরও ভালো ভালো গয়না আছে। বৌদির একটা মঙ্গলসূত্র আছে, ওতে প্রায় 3-4 ভরি সোনা তো আছেই। আরে না না, ওটাও সবসময় বার করে না।
আর মাঝে মাঝে 2-3 বছর পরে একবার করে পড়ে আবার ঢুকিয়ে রাখে। জানি আমি, বৌদি আমায় দেখিয়েছে, বলছিল নাকি 2 বছর পর বাক্স খুলে বের করলো। হ্যাঁ রে, ও বলে সুন্দর জিনিস রোজ দেখলে তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ঠিকই বলে, এই যেমন আমার সৌন্দর্য রোজ দেখতে দেখতে তোমার চোখে সেটা নষ্ট হয়ে গেছে। দূর পাগলি, কে বলেছে? হ্যাঁ, ছাড়ো তো, ছাড়ো, একদম ছোবে না আমাকে, তুমি সরে থাকো আমার থেকে। আরে কি হয়েছে এটা? কি হলো বল না, কি হয়েছে? কি হলো বলবি তো? কি চাই তোর, বল। কি চাই? তোমার বউয়ের ওই মঙ্গলসূত্রটা আমার চাই। না না, সেটা সম্ভব নয়। ও, তাহলে তোমার সাথেও আর কোনো রকম সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব নয়? হ্যাঁ, এরকমটা করিস না, শোন আমার কথা। আমি আর কোনো কথা শুনতে বা বুঝতে চাই না। তোমার সাথে আমি আর কোনো রকম কোনো সম্পর্ক রাখবো না। আর তুমি যে এই গয়নাগুলো আমাকে দিয়েছো, এবার থেকে এগুলো পরে আমি বৌদির সামনে ঘুরে বেড়াবো, নেচে বেড়াবো। আর বৌদি যদি জিজ্ঞাসা করে যে কোথা থেকে পেলি, বলবো ছোটদা দিয়েছে। না না কাকুলি, শোন, তুই বাড়াবাড়ি করিস না, বড় বিপদ হয়ে যাবে। তাই না? তাহলে তুমি যদি চাও বিপদে না পড়তে, তাহলে তোমার বউয়ের মঙ্গলসূত্রটা এনে আমার কাছে দিয়ে দাও। কাকুলি, কাকুলি শোন না, যাস না কাকুলি। জানেন স্যার, আমি আমার বউ চোখ এড়িয়ে চুপি চুপি লকার থেকে মঙ্গলসূত্রটা হাতিয়ে নিলাম। তারপর একটা বুদ্ধি করলাম, একটা চেনা জুয়েলারি শপ থেকে অ্যাকুরেট একটা রূপোর মঙ্গলসূত্র কিনে নিলাম। তারপর সেটাতে সোনার জল চড়িয়ে লকারের যেখানে ছিল সেখানে আবার রেখে দিলাম। আর কাকুলি হচ্ছে সেরকম একটা শেয়ানা, যতদিন এই নকল মঙ্গলসূত্র বানাতে আমার সময় লেগেছে ততদিন পর্যন্ত আমার কাজ পর্যন্ত ঘেঁষেনি, জানেন? আপনি যে একবার ফ্ল্যাটে গেছিলেন, সেটা কি মঙ্গলসূত্র দিতে না চেয়ে আনতে? না স্যার, আমি তো দিয়েছিলাম ওকে 4-5 মাস আগে, তারপরে চাইতেও গিয়েছিলাম দিন কয়েক আগে, কিন্তু কত করে চাইলাম, কিছুতেই ও দিল না। আচ্ছা, আপনার বউ কি নকল মঙ্গলসূত্রের ব্যাপারটা ধরে ফেলেছিল? না ম্যাডাম, আমার বাবা আর আমার বউ ভাবে নিজেরা খুব চালাক আর আমি বোকা, কিন্তু নকল মঙ্গলসূত্র হাতে নিয়েও বুঝতে পারলো না যে ওটা নকল। তার মানে আপনার বউ এখনো জানে না? জানে ম্যাডাম, আমি একদিন মদ খেয়ে ইমোশনাল হয়ে গেছিল, খুব গিল্টিতে ভুগছিলাম। আর যে শেয়ানা মেয়েটা আমার সাথে কখনো ধান্দা ছাড়া মেশেনি আমাকে ল্যাং মেরেছে, আর আমি তার জন্য আমার বউটাকে ঠকাচ্ছি। তাই বউর কাছে ক্ষমা চেয়ে সব দোষ স্বীকার করে নিলাম। আপনার বউ কি বললো? ও কিচ্ছু বললো না, ও শুধু কাঁদলো, খুব কষ্ট পেয়েছিল। আর ওর কষ্ট দেখে আমারও খুব কষ্ট হয়েছিল। সেটা আপনার কথা শুনেই বুঝতে পারছি। আমার বউ আমায় বলেনি, আমি নিজে থেকেই গিয়েছিলাম গয়নাগুলো চাইতে, কত করে বললাম, কিন্তু আমাকে দিল না। শুধুমাত্র মঙ্গলসূত্রটা চাইলাম। আর শয়তান মেয়ে ছেলেটা আমাকে বলল যে যদি আমি না যাই তাহলে আমার নামে পুলিশ কেস দেবে, বলবে যে আমি ওকে রেপ করেছি। এইসব মেয়েকে বাঁচিয়ে রাখা উচিত না, বিষ দিয়ে মেরে ফেলা উচিত। তাহলে বিষ দিয়ে না মেরে মাথায় বাড়ি মেরে মারলেন কেন? হ্যাঁ, মাথায় কি দিয়ে বাড়ি মারলেন অরূপবাবু? হাতুড়ি না থানিট? আমি তো কিছু বুঝতে পারছি না, কাকে মেরেছি আমি? কাকুলিকে। আজকে ওর ফ্ল্যাট থেকে একটু আগে ওর ডেড বডি বার করেছি। বিশ্বাস করুন স্যার, আমি ওকে মারিনি। হ্যাঁ, আমার ইচ্ছা ছিল ওকে মেরে ফেলার, কিন্তু বিশ্বাস করুন আমি ওকে মারিনি। আমি তো খুব ভীতু, আমার 14 পুরুষের দিব্যি, আমি ওকে মারিনি স্যার। বুঝলে সীমা, তুমি যদি অরূপ রায়কে বোকা ভাবো তাহলে খুব ভুল ভাববে। ও ভীষণ চালাক এবং খুব বুদ্ধিমান। ও সব গড়গড় করে বলে দিল কারণ ও অলরেডি ওর স্ত্রীর কাছে সব কনফেস করেছে। বরং ও চেষ্টা করছে ওর বাবার যেন কিছু হয়, মানে ওর বাবা যেন কেস খায়। তাহলে কাজের ক্ষেত্রে ওর বাবা সরে গেলে ও এই রায় কনস্ট্রাকশনের কিং হয়ে যাবে। তবে স্যার, এই রমেশ রায় আর জুহি রায় কিন্তু বেশ কিছু লুকিয়ে যাচ্ছে, এটা শিওর। একটা মিথ্যা তো ক্লিয়ার হয়েই গেল, সেটা হলো কাকুলি 2 দিন ধরে আসছে না। অথচ 1 মাস আগে ফ্ল্যাটে উঠে যাওয়ার পর কাকুলি চাকরানী থেকে নন্দরানী হয়ে গেছে। আর সেই নন্দরানীর জমিদার বাবু হলেন আমাদের এই রমেশ রায়। হ্যাঁ স্যার, আমি কিন্তু বাড়ির সবার নাম্বার নিয়ে নিয়েছি অরূপ রায়ের কাছ থেকে। এমনকি উনি নিজে থেকে যেচে আমাকে বিশুর নাম্বারটাও দিয়ে দিলেন। উনি দেখলাম তোমার প্রতি খুব ইমপ্রেসড। আমিও ওনার প্রতি খুব ইমপ্রেস স্যার। যাই হোক, বিশুকে বিকেলে থানায় ডেকে নাও।
আমি অলরেডি বিশুকে আসতে বলে দিয়েছি, এমনকি ওর কাছে বিমলের ফোন নাম্বারও চেয়েছি, তবে ও বলল বিমলের মোবাইল নেই। বিমল সেটাকে? কাকলির প্রথম বর। বিশু এখন অন্য বাড়িতে গাড়ি চালায়, তবে ও বলল বিকেলে আসার সময় ও বিমলকে গাড়িতে তুলে নিয়ে আসবে। দুজনের মধ্যে হয়তো বন্ধুত্ব হয়ে গেছে। হতেই পারে, একই মহিলার দুপায়ে দুজনে লাথি খেয়েছে তো, তাই বেদনাটা একটু একই রকম। একদম। আমার ছেলেটা তো একটা গাধা, কিন্তু তোমাকে তো আমি বুদ্ধিমতী মনে করেছিলাম। আমি কি করেছি বাবা? তোমার আগ বাড়িয়ে বলার কি দরকার ছিল যে বিশু কাকলির আসল বর নয়? এতে কি কোনো প্রবলেম হবে? প্রবলেম না হোক, ঝামেলা তো বাড়বেই। আর যদি মার্ডার কেস হয় তাহলে এনকোয়ারি হবে, জিজ্ঞাসাবাদ, ঝুট ঝামেলা। কি দরকার এসবের? না, আমি তো ভাবলাম বাবা যে এতে করে পুলিশের সন্দেহটা অন্যদিকে ঘোরানো যাবে, যাতে আমাদেরকে সন্দেহ না করে। তবুও এসবের কি দরকার ছিল? সরি বাবা। এরপরেও তুমি আরেকটা ব্লান্ডার করেছো। কোনটা? কি দরকার ছিল বলার যে গাধাটা বাড়িতে আছে? কথা বলতে কি তুমি আমায় মিন করছো? এই ঘরে তো আমি অন্য কোনো গাধা আর দেখতে পাচ্ছি না। তুমি আমায় যখন তখন অপমান করবে, আমি কিন্তু কিছুতেই মেনে নেবো না। আবার বলছি, তুমি একটা গাধা। না জানি পুলিশকে কি না কি বলেছো, কোথাকার বাস কোথায় টেনে এনেছো। তোমাদের ভয় কিসের বলো তো? কে খুন করেছে? তোমরা দুজনে মিলে করেছো নাকি তুমি আর জুই? কে করেছে? কাকুলিকে কে খুনটা করেছে বলো? কাকলি মণ্ডলকে কে খুন করেছে? তুই না তুই, নাকি একসাথে দুজনে? বল। আসলে স্যার আমার তো খুবই ইচ্ছে ছিল কাকলিকে খুন করার, কিন্তু জানেনই তো গরিবদের কোনো ইচ্ছেই পূরণ হয় না, না ভালো ইচ্ছে না খারাপ ইচ্ছে। স্যার, ওর মতো মেয়ে ছেলে যা জীবনে আসবে সেই ওকে খুন করতে চাইবে। তা তোদের মধ্যে বন্ধুত্ব হলো কিভাবে? আসলে আমি খবর পেয়েছিলাম যে কাকলি ওই ফ্ল্যাটে থাকে, তাই আমি ভাবলাম যে গিয়ে ওকে জিজ্ঞেস করি। আমি গেলাম, কিন্তু ওর ফ্ল্যাটের সামনে রাস্তায় যাওয়ার পর আমার আর ঢোকার সাহস হলো না। মানে মনে হলো ও যদি আমাকে মারে, আসলে ও যা মেয়ে, যদি আমাকে চোর অপবাদ দিয়ে পুলিশে ধরিয়ে দেয়, তাই আমি গেলাম না। কিন্তু হঠাৎ তখন ওইখানে বিশু এলো, আর আমার তো বিশুর ওপর অনেক দিন ধরেই রাগ ছিল, তাই আমি গিয়ে ওর কলার চেপে ধরলাম। এই সারা ছোট লোকের বাচ্চা, তুই আমার বউকে ভাগিয়ে নিয়েছিলি না? দেখো বস, তুমি আমার গায়ে মারলে বলে আমি তোমাকে মারলাম। এমনি আমার তোমার সাথে মারপিট করার কোনো ইচ্ছে নেই। আর তাছাড়া আমি তোমাকে ধোকা দিইনি, দিয়েছে তোমার বউ কাকুলি। আর ওই মেয়ে তো আমাকেও ধোকা দিয়েছে। খামাকা অকারণ আমাদের মধ্যে ক্যালাকিলি করে কোনো লাভ আছে? ও তোমাকেও ধোকা দিয়েছে? তা নয় তো কি আবার। শুধু তাই নয়, আমার পরে আরেকজনকে দিয়েছে। তারপরে আবার আমার চাকরিতে কারি করে আমার পেটেও লাথি মেরেছে। বাহ, সে তো ভালো খবর। শুনলাম ওনাকে এখানেই কোন ফ্ল্যাটে থাকে? হ্যাঁ, আমিও তো সেটাই শুনলাম। এরপর এলো ফরেন্সিক রিপোর্ট। সেখান থেকে আমরা শিওর হলাম কাকলির মৃত্যু ছিল একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। মাথায় কোনো ভারী গোলাকার বস্তু দিয়ে তাকে হত্যা করা হয়েছিল। আমরা যেদিন তার লাশ খুঁজে পাই, তার ঠিক দুদিন আগে সন্ধ্যেবেলায় তাকে মার্ডার করা হয়েছিল। আমরা এরই মধ্যে ফ্ল্যাটের সামনের রাস্তার 7 দিনের সিসিটিভি ফুটেজ জোগাড় করে ফেলেছিলাম। তাতে দেখা গেল বিশু আর বিমল মারামারি করছে। তারপর একদিন অরূপ রায় এলেন। কিছুক্ষণ পর বিষণ্ণ মুখে তিনি বেরিয়েও গেলেন। প্রথম 4 দিন রমেশবাবুকে আসতে দেখলাম, ঘন্টা দেড়েক পর তাকেও চলে যেতে দেখলাম। তাহলে কি রমেশবাবু খুনি ছিলেন? কিন্তু সন্ধ্যেবেলায় খুনের আগে বা পরে তাকে সিসিটিভিতে তো দেখা গেল না। তাহলে কে ছিল খুনি? খুনের টাইম 7:50, আর এই দেখুন স্যার, ঠিক 7:32 নাগাদ একজন মহিলা এই ফ্ল্যাটে ঢুকেছে বোরখা পরে। আর একটা টাইম ল্যাপসের পরে উনি ঠিক 8:02 নাগাদ ফ্ল্যাট থেকে বেরিয়ে এসেছেন। পজ করো বা জুম করো। বেরোবার সময় ওই ভদ্রমহিলার হাতটার দিকে দেখো। এপ্রিল মাস, এই গরমে কেউ গ্লাভস পরে? কিন্তু এই মহিলা পড়েছে। তার মানে এটা পরিষ্কার যে স্যার এই খুনি। কিন্তু কে এই খুনি? স্যার বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিন্তু আমি একটা আন্দাজ করতে পারছি। আন্দাজ করতে হবে না, তুমি ওনার পায়ের দিকে জুম করো, দেখো ভালো করে। তাহলে আর দেরি করো না, তুলে নিয়ে এসো। ওকে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। আগে বল কি দিয়ে মার্ডারটা করেছিস? বলছি
আমাদের বাড়িতে একটা পুরনো তালা ছিল, আগে মেন গেটে লাগানো হতো, সেটা দিয়ে। এবার বল কিভাবে আর কেনই বা মার্ডারটা করলি? আমি সেদিন সন্ধেবেলায় আসছি বাবা, আসছি। কে? আমি জুহি বৌদি। জুই? বাবা, তুমি তো গুজরাটি ছিলে জানতাম, মুসলমান হলে কবে থেকে? ও, বাড়ির কেউ যাতে না দেখতে পায় তাই এই সাজ। তোমরা বড় লোকরা কখন কি সাজো বোঝা মুশকিল। দাঁড়িয়ে আছো কেন? এসো না, এসো। আবার দাঁড়িয়ে আছো, বসো। কি খাবে বলো? চা না কফি? গ্রিন টি খাবে? সেটাও দিতে পারি। অবশ্য যা গরম পড়েছে, শরবত দিই? আমি এখানে কিছু খেতে বা বসতে আসিনি, আমি আমার জিনিসটা ফেরত নিতে এসেছি। ও, এই ব্যাপার। তোমার বর তো তোমার অনেক জিনিসই আমাকে গিফট দিয়েছিল, কোনটা চাই বলো? তুই শুধু আমার মঙ্গলসূত্রটা আমায় ফেরত দিয়ে দে, বাকি সব তোর কাছে রেখে দে। ওটা আমার কাছে ভীষণ প্রিয় একটা জিনিস, ওটা দিতে পারবো না। অন্য কিছু লাগলে বলো, দিয়ে দিচ্ছি। দেখ কাকলি, আমি গুজরাটি ফ্যামিলির মেয়ে, রিচুয়ালে বিশ্বাস করি। আমার কাছে ওই মঙ্গলসূত্রটা আমার জীবনের থেকেও বেশি দামি। তুই প্লিজ ওটা আমাকে দিয়ে দে। পারলাম না গো, সরি গো বৌদি। প্লিজ কাকলি, দেখ ছোটবেলায় আমার মা মারা গেছে, আমার বিয়ের সময় বাবা ওই মঙ্গলসূত্রটা আমার হাতে দিয়ে বলেছিল ওটা আমার মায়ের শেষ নিশানি। তুই তুই প্লিজ ওটা আমায় দিয়ে দে। দেখ আমি আমি হাত জড়ো করছি, তুই বলিস তো আমি তোর পায়ে পড়তেও রাজি আছি। প্লিজ প্লিজ ওটা আমাকে দিয়ে দে বাবু, প্লিজ আমাকে দিয়ে দে ওটা। সে তুমি আমাকে বাবুই বলো বা আমার পায়েই ধরো, ওটা আমি তোমাকে দিতে পারবো না। তার চেয়ে বরং তোমাকে একটু শরবত দিই, খাও, খেয়ে চলে যাও। না গো,
বুঝলাম জয়ী দেবী, আপনার ইমোশনকে আমি ছোট করছি না। আপনি মঙ্গলসূত্রটার জন্য কাকুলিকে জালিয়াতির কেস দিতে পারতেন, আইনের সাহায্যে আপনি পেয়ে দেন আপনার দুর্মূল্য জিনিসটা, কিন্তু সেটা আপনি করলেন না। যাই হোক, আপনার শ্বশুরমশাই জানেন ব্যাপারটা? খুনের আগে জানতেন না, কিন্তু আমি সেদিন রাতে বাড়ি ফিরে আসার পর আমার শ্বশুরমশাইকে সবটা বলি। কাকুলি প্রচুর প্রচুর অন্যায় করেছিল, কিন্তু জুহি রায় আইনকে নিজের হাতে তুলে নিয়ে আরও বড় অপরাধ করেছিল। আদালত তার শাস্তি দেবে। অপরাধকে লুকানোর জন্য আর আইনকে বিভ্রান্ত করার জন্য শাস্তি হবে রমেশ রায়। দৈনন্দিন আপনার ঘাটের পাশে নিঃশ্বাস ফেলছে অপরাধীরা, তাই আপনিও সাবধান হন, আর সাবধান হোক বাংলা।